जुल्मी जब जब जुल्म करेगा सत्ता के हथियारों पे चप्पा चप्पा गूंज उठेगा ममता दीदी के नारों से। গাড়ি ছাড়া চলতো না, ছাত্র নেতা চার চাকা ছাড়া চলতো না, এই জুতোচোর প্রান্তিক। আচ্ছা, আমি আপনাকে বলতে পারি এরকম কোনো ছবি, আর্টিফিশিয়াল ছবি নেই। জয়ী ব্যান্ডের ইনস্ট্রুমেন্ট কেনার জন্য টাকা দিয়েছিল দিদিমণি নিজে। ঘটে যে ডাব থাকে সেই ডাবের পুজো হয়। ওদেরকে ঘটের ডাবের মতো দল বসিয়ে দিয়েছিল, আমরা তাদের জন্য যা করার করেছি, আগামী দিনে অন্য কাউকে বসালে অন্য কারোর জন্যও করব। যখনই একটা অস্থির পরিস্থিতি তখনই আমি পাঁচিলে না, ওরা রাজনীতি করেনি বলে এদের পালস রাখতে পারে না, রাজনৈতিক নার্ভ নেই ওদের, ওরা বোঝে না কোনটা কি, তাই জন্যই তখন এই পাঁচিলে উঠে পড়ছি। দাদা আমি সাথে পাঁচে থাকি না, সাথে যোগাযোগ চলছে। তাহলে ও যদি মমতাদির আদর্শ মেনে চলে, চাপ্পা চাপ্পা গুঞ্জ ওঠার কথা। উত্তরবঙ্গে কোন নেতার সাথে কোথায় কতক্ষণ মিটিং, কোন সময়, দিনের কোন সময়, রাতের বেলা দিনের বেলা, সেসব বের করবো নাকি? অডিওগুলো বের করবো নাকি? প্রান্তিক চক্রবর্তী সে ছিল রাজ্যের সহ সভাপতি, অলিখিতভাবে ও সহ সভাপতিনি হয়ে যায়, যা হওয়ার তাই হয়। বেশিবার বেরোনা, ঝড়ে পড়ে যাবে, কথাই আছে। রাজন্না হালদার আবার চর্চায় আসলেন। তৃণমূল ছাত্র পরিষদ থেকে এখনও তিনি সাসপেন্ডেড রয়েছেন, কিন্তু তিনি যে কথাগুলো বলেছেন, মারাত্মক অভিযোগ যে বিভিন্ন জায়গায় এই মনোজিতের মতো দাদারা রয়েছে। আপনিও তো তৃণমূল ছাত্র পরিষদের দাদা, মানে বুঝতে পারছেন তো, মনোজিতের মতো দাদারা কিন্তু বিভিন্ন জায়গায় আছে। প্রথমে তোমাকে বলি, তুমি একটি কথা বললে যে তৃণমূল ছাত্র পরিষদ আবার আক্রমণে। সিংহ জঙ্গলের রাজা, তাকে নেকড়ে, বনকুকুর যে যার মতো করে পায় একটু তাড়া করে, কিন্তু লাভের লাভ কিছু করতে পারে না। কারণ সিংহের গর্জন, সিংহের শক্তি, তাদের সাথে পেরে ওঠার মতো ক্ষমতা কারুর নেই। তাই জন্য প্রথমেই তোমার কথাটাকে খণ্ডন করলাম। এটা আক্রমণ না। কোনো খারাপ ঘটনা হলে সমাজের দায়িত্ব তার প্রতিবাদ করা, সমাজ প্রতিবাদ করবে। শাসকের বিরোধী না থাকলে শাসকের কোনো মর্যাদা নেই। শাসনকালে যা কিছু ভুল ত্রুটি হবে বিরোধীরা বলবে, তুলে আনবে, কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম করবে, সেটাই ন্যায্য এবং সেটা হওয়া সংবিধানের জন্য খুব সাংবিধানিকভাবে সেটা খুব জরুরি। রাজন্না হালদার কি বলি বলতো, কোত্থেকে শুরু করি? কারণ ওর শুরুটাই তো আমরা দেখেছি, মানে আমাদের জন্যই ওর শুরুটা। শুরুর দিন একটি মেয়ে প্রেসিডেন্সিতে ভর্তি, পড়াশোনা করে, সে নাকি তৃণমূল ছাত্র পরিষদ করবে, ভেতরে সংগঠন করবে। তো আমরা প্রথম দিন থেকে, তার আগে থেকেও, যখন সুদীপ রাহা যখন প্রেসিডেন্সিতে, যখন সিআর ইলেকশন হলো প্রথম মধ্য কলকাতায়, তখন সুকান্ত চক্রবর্তী তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি, সেই থেকে আমাদের প্রেসিডেন্সিতে তৃণমূলের যে আন্দোলন শুরু, তখন থেকে আমরা প্রেসিডেন্সিতে দেখেছি। তো পরবর্তীকালে রাজন্না প্রেসিডেন্সিতে তৃণমূল ছাত্র পরিষদটা করতো, কিন্তু করতো মানে ওটাই, মানে আমরা বাইরে থেকে সাপোর্ট দিতাম পুরোটা, ভেতরে যেটুকুনি করতো এটাই। কিন্তু তারপরে উত্থানটা, আসলে ওর উত্থানটা সিঁড়ি ভেঙে ভেঙে না, স্টেপ বাই স্টেপ না, ও গ্র্যাজুয়ালি গ্র্যাজুয়েট হয়নি, ও স্টেপ জাম্প করেছে। প্যারাশুটে কে তুলেছে তাহলে সেই প্রশ্ন আসবে, আমি জানি না। আমি বলতে চাইছি যে ও স্টেপ বাই স্টেপ গ্র্যাজুয়ালি গ্র্যাজুয়েট করেনি, এটুকুনি আমি বলতে পারি। একটা মেয়ে তৃণমূল ছাত্র পরিষদের সঙ্গে যুক্ত, একটা কলেজের দায়িত্ব, এবং প্রেসিডেন্সি সবাই জানে যে বামপন্থীদের একটা, প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে একটা বামপন্থীদের একটা দবদবা থাকে সেখানে, সেই জায়গায় তৃণমূল ছাত্র পরিষদকে দাঁড় করানোর চেষ্টা করা। আপনি বলছেন তিনি সিঁড়ি বেয়ে বেয়ে ওঠেননি? না, ভেতরে যে আন্দোলনটা করতো সেই আন্দোলনটা করতো, কিন্তু সেই আন্দোলনটা আমরা বাইরে থেকে সাজিয়ে দিতাম, ওরা ভেতরে করতো। আমরা বাইরে থেকে সাজিয়ে দিতাম, ওরা ভেতরে করতো। দল যেহেতু ওকে দায়িত্ব দিয়েছিল, তার আগে অনেককে দায়িত্ব দিয়েছিল, শুভম ছিল, তো দল যাকে যাকে দায়িত্ব দিয়েছে, আমরা দেখুন আমরা দলের কর্মী। ঘটে যে ডাব থাকে সেই ডাবের পুজো হয়। ওদেরকে ঘটের ডাবের মতো দল বসিয়ে দিয়েছিল, আমরা তাদের জন্য যা করার করেছি, আগামী দিনে অন্য কাউকে বসালে অন্য কারোর জন্যও করব। দলের ব্যক্তি না, দল বড়, দলকে সামনে রেখে করেছিলাম। ওটা রাজন্যার জায়গা অনন্যা হলেও করতাম, অন্য কেউ হলেও তাই করতাম। তারপর থেকে তো রাজন্না হালদারকে আমরা দেখেছি বিশ্ববিদ্যালয়ের মঞ্চে, তার সেই ভাষণ, তার বক্তব্য, ওটা বাংলার মানুষ তাকে চিনেছেন বলতে গেলে। সেই দেখুন, মেঘ না চাইতেই জল খুব ভয়ঙ্কর জিনিস। বাংলা একটা প্রবাদ আছে, মেঘ না চাইতেই জল, খুব ভয়ঙ্কর জিনিস। সেটাই হয়েছিল। যতটা না কষ্ট করেছে, তার রিওয়ার্ডটা তার থেকে অনেক বেশি পেয়ে গেছে। গ্রেট পাওয়ার কামস উইথ গ্রেট রেসপন্সিবিলিটি।
এরা পাওয়ারটা পেয়ে গেছিল, রেসপন্সিবল এরা না, তাই জন্য আজকে এই পরিস্থিতি। কিন্তু দায়িত্ব তো পালন করেছে, 21শে জুলাইয়ে সেই বক্তব্য, সেই স্লোগান, তারপরে তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদের হয়ে বিভিন্ন জায়গায় যাওয়া, যাদবপুরের মতো জায়গায় রাজন্যা আবার প্রভাব বিস্তার করা, সেই সব তো কাজ আমরা দেখেছি। আমি আপনাকে বলছি, স্টেজে উঠেছে, যাদবপুরে গেছে, প্রেসিডেন্সিতে গেছে, জয়ী বলে একটা ব্যান্ড ফর্ম করে দিয়েছিল দিদিমণি, সেই জয়ী ব্যান্ডে ওকে রেখেছিল। আমি আপনাকে নাম করে বলতে পারি, জয়ী ব্যান্ড যখন শুরু হয়েছে, জয়ী ব্যান্ডের ইনস্ট্রুমেন্ট কেনার জন্য টাকা দিয়েছিল দিদিমণি নিজে ব্যক্তিগতভাবে। সেই ইনস্ট্রুমেন্ট কেনার পর ইনস্ট্রুমেন্ট রাখার জায়গা ছিল না, আমার বাড়িতে সেই ইনস্ট্রুমেন্ট 3 মাস 3.5 মাস ছিল। যে ছেলেগুলো এইগুলো যোগাযোগ করতো, জিনিসগুলো দায়িত্ব পালন করতো, সেই ছেলেগুলোর মধ্যে অয়ন আছে, সৈকত আছে, যারা আছে আরো 2-1 আছে। রাজন্যা খালি যে স্টেজে, মানে প্রিমিয়াম স্টেজ ছাড়া রাজন্যা উঠতো না। আমি দেখেছি এই জয়ী ব্যান্ডকে আমার ওয়ার্ডে এসে সভা করতে, এই মানে অনুষ্ঠান করতে, এরকম অনেক ওয়ার্ডে ওয়ার্ডে ঘুরে ঘুরে দেখেছি 28শে আগস্টের আগে, 21 জুলাইয়ের আগে এদের প্রোগ্রাম করতে। কিন্তু রাজন্যাকে একমাত্র দেখা যেত যেখানে সর্বোচ্চ নেতৃত্ব যে স্টেজে আছে, বা যে স্টেজের প্রতি সর্বোচ্চ নেতৃত্বের নজর থাকে, সেই সব স্টেজ। এরা রাজনীতি করা, এবং ও না খালি রাজন্যা না, ওর যে স্বামী প্রান্তিক চক্রবর্তী, সে ছিল রাজ্যের সহসভাপতি। ফলে তার সাথে বিবাহ হওয়ার পর বা বন্ধুত্বের সম্পর্কে থাকাকালীন অলিখিতভাবে ও সহসভাপতিনী হয়ে যায়, মানে সহসভাপতির পত্নী হয়ে যায়। ফলে আরো পাওয়ার, আরো গ্ল্যামার, মাটিতে পা পড়ছে না, যা হওয়ার তাই হয়। বেশিবার বেরোনা, ঝড়ে পড়ে যাবে, কথাই আছে। না, ছেঁটে দেওয়া হয়নি, তার কর্মকাণ্ড যদি দল বিরোধী হয়, দল তো রাখে না। ধরুন, তৃণমূল কংগ্রেস একমাত্র দল 34 বছর অত্যাচারিত হয়েছে এই বাংলায় ডানপন্থীরা। 98 থেকে 2011 সেটা তৃণমূলীরা অত্যাচারিত হয়েছে। সর্বসাকল্যে সব মিলিয়ে প্রায় 55,000 হত্যা, রাজনৈতিক হত্যা সিপিএম এর হাতে। সেই সিপিএম এর কোনো প্রবীণ নেতাকে তৃণমূলের নেত্রী যদি হেনস্থা করে, তাকে সাসপেন্ড করে তৃণমূল। দিস ইজ দ্য অনলি পার্টি ইন ইন্ডিয়া হু ডাজ নট only believe in slogan, but they actually implement that. ইমপ্লিমেন্টেশন। আজকে খড়গপুরে বেবি কোলে সাসপেন্ডেড হয়েছে। তুমি সারা ভারতবর্ষের নজির দেখাও তো, সারা ভারতবর্ষের নজির দেখাও তো, দেখাতে পারবে না। মমতা বন্দ্যোপাধ্যায় স্লোগান কি মান্যতা দেয়? আচ্ছা, রাজন্যার এখন কি বক্তব্য? রাজন্যা কেন শিরোনামে? যে মনোজিতের মতো আরো অনেক দাদারা তৃণমূল ছাত্র পরিষদে আছে, এবং ওর নাকি একটি খুব বাজে ছবি, মানে যাকে বলা যে, মানে যে ছবিগুলো সাধারণভাবে সেন্সার্ড হয়ে যায়, সেরকম কোনো একটি ছবি এআইতে বানিয়েছে। এই ঘটনাটা কবেকার? 2022-23 ওর বক্তব্য অনুযায়ী। 2022-23 এআই কোথা থেকে এসেছিল আমার জানা নেই, মানে কতটা ইমপ্লিমেন্টেশন তার ছিল। কিন্তু আমি যদি ধরেও নিই ওর কথা ঠিক, তাহলে দুটো পার্ট হয়। একটা, ওর সাথে একটা ঘৃণ্য অপরাধ হয়েছে, সেই অপরাধটা নয় ও লড়াই করবে, নয় ও সামাজিক ভয় সেটাকে মেনে নিয়ে চুপচাপ থাকবে। 2022 থেকে 2023-25 3 বছর ও সেটা নিয়ে কোনো লড়াই করেনি। তার মানে ও ব্যাক অফ দ্য মাইন্ড এটা সেট করে নিয়েছে, এটা নিয়েও লড়াই করবে না, যে কোনো কারণেই হোক, সেটা ও জানে। তাহলে আজকে এই কথাটা কেন আবার উঠে আসছে যে ওর এই ছবি হয়েছে? আমি আপনাকে বলতে পারি, এরকম কোনো ছবি, আর্টিফিশিয়াল ছবি নেই, এরকম কোনো আর্টিফিশিয়াল ছবি ওর নেই। কারণ আমি রাজ্যে, জেলায় অনেকদিন ছাত্র রাজনীতিটা করি, সবার সাথে আমার ভালো সম্পর্ক। এরকম ঘটনা ঘটলে আমাদের দলে কেউ মেনে নিত না, কানাঘুষো তো শোনাই যায়। এরকম হলে ঠিক কানাঘুষো অন্তত হতো, কিচ্ছু নেই। ইদার হতে পারে যে ব্যক্তিগতভাবে ওই ছবি সার্কুলেট হয়েছে, সেটা ও জানে, কারণ ও তার পার্ট ছিল, আর না হলে কিছুই হয়নি। এর বাইরে কিছু হওয়ার জায়গা নেই। আপনি ভাবুন না, হঠাৎ করে যখন সিপিএম একটা জঘন্য ঘৃণ্য অপরাধ, আরজি করে যা ঘটেছে সেটা আমরা সবাই তার বিরুদ্ধে, যখন একটা সিপিএম একটা ন্যারেটিভ সেট করছে, অভয়ার নাকি পেলভিক রেল ভাঙা, অভয়ার নাকি কলার বোন ভাঙা, চোখ দিয়ে রক্ত পড়ছে, পিঠের মাংস কুবলে নিয়েছে, এরকম একটা ন্যারেটিভ ফ্রেম করার চেষ্টা করছে যখন সিপিএম,
তখন মানুষের মনে একটা বিরূপ ধারণা হয়ে যাচ্ছে তৃণমূলের প্রতি। আমরা সেই ধারণাটা কিছু হাতে গোনা লোক, আমরা লোক, কুণালদার মতো নেতৃত্ব যারা সবসময় লড়েছে তারা বলছে না এটা বাস্তব না, পোস্টমর্টেম রিপোর্ট দেখুন, ডাক্তারদের রিপোর্ট দেখুন, সেই পোস্টমর্টেম রিপোর্টে জুনিয়র ডাক্তারদের সিগনেচার আছে, তারা পোস্টমর্টেমে দাঁড়িয়েছিল। যখন আমরা এই ন্যারেটিভটাকে বোঝাচ্ছি যে এটা ফলস ন্যারেটিভ, ঠিক বিজন সেতুতে যেরকম বলেছিল বাচ্চা চোর বলে আনন্দমর্দিকে হত্যা করেছিল, পোলিও টিকাকরণের জন্য অনিতা দিওয়ানকে যেরকম বাচ্চা চোর বলে ধর্ষণ করে হত্যা করেছিল, ঠিক এরকম ন্যারেটিভ আবার সিপিএম ন্যারেটিভটা খুব ভালো তৈরি করে। সাঁইবাড়ি হোক, ন্যারেটিভ ওরা খুব ভালো সেট করতে পারে। সেরকম একটা ন্যারেটিভ সেট করে জলটা ঘোলা করে দিয়েছে, এবারে মানুষ সেইগুলোর পেছনে পড়ে আছে। সেরকমই এরা একটা ন্যারেটিভ যখনই সেট হচ্ছে আরজি করের সময়, যে তৃণমূল এই জঘন্য অপরাধের সাথে জড়িত, সিপিএম সেট করছে একটা ন্যারেটিভ, তখন এরা হঠাৎ করে একটা অন্য ভূমিকায় আরজি কর নিয়ে একটা ছবি করতে চলে গেল। মানে ওরা জনগণ করেছে না, আমরা মানে তৃণমূলের ডিফেন্ড করা ছেড়ে দিন, ও তখন সেই জায়গা থেকে নিজের ফায়দা তুলছে, নিজের ফেস ভ্যালু বাড়াচ্ছে, নিজেকে বিক্রি করছে। এখন যেটা আবার শুরু করেছে মিডিয়ার কাছে যে বিক্রি করা মানে আমি অন্য কিছু বলছি না, কারণ এই কথাটা তো আবার মানে বের করে দেবে ফট করে। আমরা প্রথম দিন থেকে দেখেছি গাড়ি ছাড়া চলতো না, ছাত্র নেতা 4 চাকা ছাড়া চলতো না। উত্তরবঙ্গে কোন নেতার সাথে কোথায় কতক্ষণ মিটিং, কোন সময়, দিনের কোন সময়, রাতের বেলা, দিনের বেলা, সেসব বের করবো নাকি? অডিওগুলো বের করবো নাকি? ধুমকি দিচ্ছি না, আমরা বলছি আমরা জানি, আমরা চুপ করে আছি, আমরা কর্মী, আমরা দলের জন্য আমাদের সবকিছু মুখ বন্ধ। মমতা ব্যানার্জির দিকে তাকিয়ে আমাদের সব মুখ বন্ধ, কারণ ওনার যে ত্যাগ তিতিক্ষা, ওনার যে জীবনের সবকিছু দিয়ে দেওয়া এই দলের জন্য, সেটা দেখে আমাদের দল করতে আসা। আমরা রাজনীতি করি, ব্যবসা করি, সংসার চালাই, তারপরে রাজনীতি করি। কিন্তু রাজন্য হালদার বলছেন যে তিনি তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে মন্তব্য করছেন না, তিনি তৃণমূল ছাত্র পরিষদকে শুদ্ধিকরণের জন্যই মন্তব্যগুলো করছেন। তৃণমূল ছাত্র পরিষদের শুদ্ধিকরণ, সমাজের শুদ্ধিকরণ দরকার। কোনো সমাজ, আদর্শ সমাজ বলে কোনো সমাজ হয় না। আমরা আদর্শ সমাজ গড়ার চেষ্টা করি, কিন্তু আদর্শ সমাজ বলে কোনো সমাজ হয় না দুর্জয়, এটা আশা করি তুমিও মানবে। কারণ আমি একটা অন্যরকম ভাবে বলি, যে দেশে 0% ইনফিল্ট্রেশন আর 100% লিটারেসি, সেই দেশেও ক্রাইম সংগঠিত হয়। আমি ক্রাইমের সপক্ষে বলছি না, আমি বলছি আদর্শ সমাজ তৈরি হয় না। 0.00 ক্যালিব্রেশনে একদম আদর্শ সমাজ হয় না। ভালো খারাপ মিলিয়েই সমাজ। যেরকম সব সাপ বিষধর নয়, সেরকম সমাজে সবাই ভালোও না। কিন্তু এরা হচ্ছে সুযোগ সন্ধানী। এরা কি রাজনীতি করেছে? ব্লক স্তরে, জেলা স্তরে, ডিরেক্ট রাজ্য স্তর, প্রেসিডেন্সি, মেরিটের আখড়া, মেরিটোরিয়াস স্টুডেন্টরা সব পায়, এরা পটাপট উঠে গেছে। কতটা রাজনৈতিকভাবে এটা ক্রেডিবল আজকে তো আমরা প্রমাণ পাচ্ছি। আজকে রাজননাথ তো ওপেন ভিডিও, অডিও ঘুরে বেড়াচ্ছে, আমি আর তৃণমূলটা করি না, প্রান্তিক করলে করতে পারে, আমার সাথে এর কোনো সম্পর্ক নেই বলেছে। তো তোমরা সব দেখেছো। রাজন্না বলুক ওটাও এআই দিয়ে তৈরি করা। আর আমি বলছি রাজন্নার, আমি রাজন্নাকে মানে বোন হয় রাজন্না বলে রাখতাম, আমাকে ডোডোদা বলতে। এনিওয়েজ, আমি বলছি ওর যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে ছবি নিয়ে, আজকের দিনেও ইনভেস্টিগেশন শুরু হওয়া দরকার। ওটা আর্টিফিশিয়াল ন অ্যাকচুয়াল, সেই ফ্যাক্টটা বের করে আনা দরকার। এই ফ্যাকচুয়ালের পেছনে আমাদের দৌড়ানো দরকার। এই আর্টিফিশিয়াল আর অ্যাকচুয়ালের ক্লাসিফিকেশন থেকে বেরিয়ে এসে এই দাবি অবশ্যই তুলতে পারেন, কিন্তু যে প্রশ্ন যেটা আপনি বলছেন যে আগে কেন তিনি প্রতিবাদ করেননি, আপনারা সমালোচনা করছেন কার্তিক মহারাজের এবং সেই ঘটনার, সেটাও তো কয়েক বছর পরের অভিযোগ, সেই অভিযোগ নিয়েও তো আপনারা সরব হচ্ছেন। আবার মিটু আন্দোলন যখন আমরা দেখেছি, তখনও তো 10 বছর 15 বছর আগের ঘটনা নিয়ে মানুষ সরব হয়েছে, অভিযোগ জানিয়েছে, রাস্তায় নামিয়েছে। মানে একদিন বা এক সপ্তাহ আগে বা 2 বছর আগে কোনো ঘটনা ঘটলে 2 বছর পরে সেটা নিয়ে বিক্ষোভ বা প্রতিবাদ জানানো যাবে না, বা সেই অভিযোগটা জানানো যাবে না, এই ধরনের কোনো বাধ্যবাধকতা তো নেই। কি বলেছো, তুমি ঠিকই বলেছো। প্রতিবাদ মানুষ যখন মনে তার সাহস সঞ্চয় করতে পারবে তখন সে প্রতিবাদ করবে। ইনডিড, দ্যাট ইজ দ্য ফ্যাক্ট। বাট ক্রোনোলজিটা তোমাকে বুঝতে হবে। যখনই একটা অস্থির পরিস্থিতি, তখনই আমি পাঁচিলে। যখন এরা অস্থির পরিস্থিতি মনে হচ্ছে, যেটা আসলেও অস্থির না, ওরা রাজনীতি করেনি বলে যে পালস রাখতে পারে না,
রাজনৈতিক নার্ভ নেই ওদের, ওরা বোঝে না কোনটা কি। তাই জন্যই তখন এই পাঁচিলে উঠে পড়ছি পট করে। কেন? আমি বলতে চাই তদন্ত করুক। আরে প্রান্তিক তো বিরাট বড় উকিল, তার তো ওর তো স্বামী হয় প্রান্তিক চক্রবর্তী, তার স্বামী উকিল। উকিল মানে যারা ল স্টুডেন্ট তাদের পড়াশোনা করায়, তার বাড়িতে এরকম জঘন্য অপরাধ যদি হয় সে তার প্রতিবাদ করবে না? তাহলে ছাত্রদের কি শেখাচ্ছে সে? চ্যারিটি বিগিনস উইথ হোম, মানে বিগিনস অ্যাট হোম, রাইট? তাই তো। তার ঘরেই তো অন্ধকার, সে লোকের ঘরে শিক্ষার আলো দেবেটা কি করে? আমাকে বোঝাও না, তোমার কথা তো আমি মেনে নিলাম, কিন্তু এটা তো সাধারণ ওর ব্যক্তি না। রাজন্যা তো ক্ষমতাশালী ব্যক্তি ছিল তৃণমূলে, রাজনৈতিক ক্ষমতাশালী বলছি। আরে ও যে স্লোগানটা, দেখুন আমরা আমরা কোনো স্লোগান কখন দিই যে স্লোগানটা মন থেকে বিশ্বাস করি। আপোষ নয়, আঁতাত নয়, লড়াই 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 চাই, আমরা লড়াইকে বিশ্বাস করি। এই লড়াইয়ের নেত্রী কে? মমতা ব্যানার্জি। আবার কে? আমরা বিশ্বাস করি মমতা দিয়ে আমাদের নেত্রী, অভিষেক দা সেনাপতি। ও 21-এর মতো মঞ্চে 13 জনের প্রাণ গেছে যে কারণে, সেই 13 জনের প্রাণের যাওয়ার পর যে মঞ্চ, তাদের স্মরণ সভা, সেই স্মরণ সভা আমাদের কাছে দুর্গাপুজোর অষ্টমীর থেকে কিছু কম না রাজনৈতিকভাবে, হিন্দুদের জন্য যদি বলো। সেই স্মরণ সভায় যে স্লোগানটা দিল, কি দিল? जुल्मी जब जब जुल्म करेगा सत्ता के हथियारों पे, चप्पा चप्पा गूंज उठेगा ममता दीदी के नारों से। তার মানে যদি ধরে নিই ওর যে ছবিটা বানিয়েছে সে জুলুম করেছে সত্তার হাতিয়ারে, মানে ক্ষমতার বলে, তাহলে ও যদি মমতা দিদির আদর্শ মেনে চলে, চাপ্পা চাপ্পা গুঞ্জ ওঠার কথা ছিল, তো প্রতিবাদ তো হওয়ার কথা ছিল, হলো না কেন? উত্তর আছে তোমার কাছে? তুমি তো একটা নিউট্রাল লোক, তোমার তো নিশ্চয়ই কোনো অ্যাফিলিয়েশন নেই রাজনৈতিক। আমি তোমাকে প্রশ্ন করছি, এই যে কথাটা আমি বললাম, তুমি আমাকে বুঝিয়ে দাও যে কেন হলো না প্রতিবাদ। তুমি তো সাধারণ মানুষ, তোমার মনে কি আসছে তুমি আমাকে বলো। জিজ্ঞেস করবে, বলবে আমি বলেছি, বলবে আমি বলেছি। আমাদের বোন, দিদি, বন্ধু তৃণমূল ছাত্র পরিষদে একাধিক আছে। কারুর সাথে যদি এরকম জঘন্য অপরাধ হয়, তার যদি আমরা প্রতিবাদ না করি, তাহলে আমরা মানুষ না। আমি বলছি, ওর যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে, ও আসুক, ও লড়াই করুক, ওই লড়াইয়ের নৈতিক সাহায্য সমর্থন আমরা করব। তদন্ত হয়ে উঠে আসুক কি ঠিক না ভুল। তদন্ত এড়িয়ে গিয়ে খালি কান্না মানায় না ভাই। আমি কান্নাকে ছোট করছি না। যেরকম আমি তোমাকে বলছি, ধরো শতরূপ ঘোষ ইলেকশনে বলেছে ওর কাছে নাকি ক্যাশ ইন হ্যান্ড কিছু হাজার টাকা আছে, 2000, 5000, 10,000। একদম এরকম সর্বহারার নেতা দেখলে বোঝা যায় ও কত বড় সর্বহারার নেতা। ও কত বড় সর্বহারার নেতা ওকে দেখলে বোঝা যায়। ঠিক ওরকম ব্যাপারটা হচ্ছে। রাজন্যাকে দেখে বোঝা যাচ্ছে ওর মনে এত কষ্ট, এত যন্ত্রণা, কাঁদলে পরে মেকআপ, মানে কান্নার জলে মেকআপ সরে নষ্ট হয়ে যাচ্ছে, বোঝা যাচ্ছে। দেখলে না আমরা এত অস্বস্তিতে পড়েছি যে আমি যুক্তি দিয়ে তোমাকে উত্তর দিচ্ছি। আমার কোনো প্রশ্ন যদি দুর্জয় বাংলার মানুষের মনে হয় অযৌক্তিক, প্রশ্ন করুক না, আমি তো উত্তর দিতে রাজি আছি। আমি তোমাকে এতক্ষণ যে উত্তরগুলো দিলাম সেগুলো কি অযৌক্তিক তোমার মনে হয়েছে? বাস্তব ভিত্তিক নয় কি মনে হয়েছে? তুমি আমাকে খণ্ডন করো যুক্তি দিয়ে। ওর বাবা ঋত্বিক হালদার তো বিজেপির নেতা। ওর বাবার ঋত্বিক হালদার তো বিজেপির নেতা। 2018-র পর রাজনীতিতে আসা প্রোডাক্ট এরা সব। ওর বাবা বিজেপির নেতা, ও বিজেপি যাচ্ছে। 21-এর পরেও বিজেপি যাওয়ার কথা ছিল ওর, 21-এর সময়। সেই স্ক্রিনশট সব আছে। মুকুল জেঠুকে বলছি, এখন তো শুনছি দাদা আমি সাথে পাচ্ছে থাকি না সাথে যোগাযোগ চলছে। দাদা আমি সাথে পাচ্ছে থাকি না। তার মধ্যে শ্রমিক ভট্টাচার্য হয়ে গেছে প্রেসিডেন্ট। এবারে শ্রমিক না দাদা আমি সাথে পাচ্ছে থাকি না, দেখা যাক কার কাছে যায়। কিন্তু আমি বলছি সব কথার শেষেও দেখো, সমাজে খারাপ ভালো মিলিয়েই সমাজ। যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে, তীব্র নিন্দনীয়, তীব্র ধিক্কার জানাই, এবং তার ঠিক ভুলটা বেরিয়ে আসবে তদন্তের মাধ্যমে, না
আমি একটা চ্যানেলে বলবো, তুমি ও একটা চ্যানেলে বলবে, এটা নিয়ে এরা এরা তোমার সময় কাটবে, কিন্তু আসলে তদন্তটা না এগুলো তো কিছু না। আজকে মানুষ আন্দোলন করেছে আরজি করের সময়, কিন্তু তদন্তটা তদন্তের মতো হয়েছে, মানুষ আবারও আন্দোলন করতে পারে। কিন্তু তদন্ত না হলে তো আন্দোলনের কোনো, আন্দোলনের তো একটা পথ হবে, একটা লক্ষ্য হবে সেটা হচ্ছে না কেন? না, সেটা তো অভিজ্ঞতার অভাব বলে মনে হয়। অভিজ্ঞতার অভাব। মানে রাজনৈতিক অভিজ্ঞতা বা পাস ধরে রাখতে পারছেন না বলে এই ধরনের কাজ হচ্ছে। সেটা ওরা উত্তর দিতে পারবে, আমি তো প্রশ্ন ওটা থেকে ওদেরকে করলাম, আমি তো বললাম, আমি তো স্টেটমেন্ট দিচ্ছি, ওদের রাজনৈতিক পালস ধরে রাখার ক্ষমতা নেই, কারণ ওরা রাজনীতিটা মাটিতে নেমে করেইনি কোনোদিনও। তাই জন্যই যখনই একটা কিছু পপ আপ করলো, তখনই মনে হলেই গেল গেল গেল, পাঁচিলে উঠে পড়লাম। এই যে আপনি যে কথাটা বলছেন, আপনাদের দলের আপনি সেনাপতি বললেন কিছুক্ষণ আগে, অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি কোন ব্লকের রাজনীতি করে উঠে এসেছেন? তিনি কোন গ্রামের মাটি আঁকড়ে পড়ে থেকে রাজনীতি করে এসেছেন? সেই প্রশ্ন তো মানুষ তুলবে। তাহলে তিনি তো মানে প্যারাসুটে নামে এসছে রাজনীতি হয়েছে করছেন বলেই তো বিরোধীরা বলে। সবকিছুতে একটা পরিবর্তন আসছে। ভারতবর্ষে কর্পোরেট পলিটিক্সের শুরু হয়েছে, কর্পোরেট পলিটিক্সের যুগ শুরু হয়েছে। সেই কর্পোরেট পলিটিক্সের যুগে অভিষেক ব্যানার্জি যে মাইলস্টোন সেট করে নিয়েছে, আগামী 100 বছরে সেই মাইলস্টোন সেট হবে না। মমতা ব্যানার্জি যেরকম রাস্তায় পড়ে থেকে রাজনীতি করায় মাইলস্টোন তৈরি করেছে, 100 বছরে 150 বছরে আর তা তৈরি হবে না, বা 100-150 বছর কেন, আরো আর আর তৈরি হবেই না এরকম, কারণ চেঞ্জ হয়ে কর্পোরেট পলিটিক্স চলে এসছে। অভিষেক ব্যানার্জি প্রতিটা পদক্ষেপে প্রমাণ করেছে যে অভিষেক ব্যানার্জি যোগ্য। করোনার সময় কমিউনিটি কিচেন সার্ভ করেছে, এখন সে তো তার খতিয়ান প্রকাশ করেছে, তার লোকসভায় সে কি কি কাজ করেছে না করেছে। নিঃশব্দে বিপ্লব হয়েছে, আরজিকরের সময়ও নিঃশব্দে ছিলেন, সেটাও হয়েছে, মানে সবকিছু মিলেমিশে চলছে। নিঃশব্দ বিপ্লবের সাথে আরজি করে কি সম্পর্ক আছে? না, আমি বলছি নিঃশব্দ বিপ্লবে কাজ করেছেন, সেই খতিয়ানও যেমন দিয়েছেন, তার সঙ্গে সঙ্গে কুণাল ঘোষ যেমনটা বলেছিলেন আরজিকরের সময় তিনি এখানটায় ছিলেন না, মানে একসঙ্গে কাজও করছেন, আবার পালস ধরে রাখতে না পেরে একটু দূরে হয়ে যাচ্ছে। বিস্কুট করছে, আমি বলে দিচ্ছি। সেদিনকে কুণাল ঘোষ ওই ময়দানে একটা কোথাও দাঁড়িয়ে বাইরে যাচ্ছিলেন, মেদিনীপুর যাচ্ছিলেন খুব সম্ভবত, বলেছিলেন যে আমার কাছে ক্ল্যারিফিকেশন চাইলে আমি দিয়ে দেবো। লাস্টে এই কথাটা বলেছিলেন কিনা সেটা বলো। তোমরা তো ওই আর্ধেক গ্লাস জলকে আর্ধেক খালি বা আর্ধেক ভর্তি যেরকম সুবিধা সেরকম বলছো। কুণাল ঘোষ বলেছিল আমার থেকে ক্ল্যারিফিকেশন চাইলে আমি ক্ল্যারিফিকেশন দিয়ে দেবো। দিদিমণি বলেছিল মুখ খুলতে না, যাদেরকে দায়িত্ব দিয়েছিল তারা মুখ খুলেছে। এবং অভিষেক ব্যানার্জি যে স্তরের নেতা, তার ব্যাপারে বলার মতো মানে সাহস বা ক্ষমতা কোনোটাই আমি দেখাবো না। শেষ করব, শেষ প্রশ্ন বা প্রসঙ্গ বলতে পারেন, কুণাল ঘোষ, রাজন্য হালদার যে সাসপেন্ড হয়েছিলেন টিএমসিপি থেকে, তার আগে একবার রাজন্য হালদারকে ইঙ্গিত করেই রাজন্য হালদার এবং তিনি এই প্রান্তিক চক্রবর্তীকে নিয়েই কুণাল ঘোষ এই ছবি প্রসঙ্গে মন্তব্য করেছিলেন আরজি করের সময়। তারপরে এই সময় অর্থাৎ আবার যখন কসবা কাণ্ডে রাজন্য হালদার শিরোনামে আসলেন, কুণাল ঘোষকে এই প্রশ্ন করায় তিনি এর উত্তর দিলেন না, বরং একটা নাম নিলেন যে তার এলাকায় তৃণমূল ছাত্র পরিষদের বা অন্য তৃণমূল নেতৃত্ব যারা রয়েছেন তারা উত্তর দেবেন। আপনার নাম নিলেন বর্ণ, টুডু, ডোডো, এরা এই প্রশ্নের উত্তর দেবে। অর্থাৎ আরজি করার সময় যখন ছবি বিতর্ক চলছে তখন কুণাল ঘোষ রাজন্যাকে নিয়ে বলতে পারছেন, যখন কসবা কাণ্ডে এই প্রসঙ্গ আসছে তখন মানে রাজন্য হালদার আর প্রাসঙ্গিক নেই, রাজন্য হালদারকে নিয়ে বলা যায় না। আমি আপনাকে একটা কথা বলি, আরজি করের সময় মানুষকে ভুল বোঝাতে অনেকটা সক্ষম হয়েছিল বিরোধীরা। 9ই আগস্ট অভয়ার সাথে ওই হত্যাকাণ্ড ঘটেছিল, 30শে আগস্ট আমার নিজের বাবা মারা গেছিলেন, হঠাৎ করে কথা বলতে বলতে মারা গেছিলেন। কাছা পড়ে লোকের থেকে গালাগাল খেতে হয়েছে, কেন জানো? কারণ আমরা তৃণমূলের হয়ে বাস্তবগুলো তুলে ধরছিলাম, যে এইগুলো ফলস ন্যারেটিভ সেট করছে বিরোধীরা। আমার মতো বহু কর্মী নেতারা রাস্তায় নেবে লড়াইটা লড়েছিল, সেই লড়াইটা সেখানে ওরা ন্যাকামি করছে, সিনেমা করে ন্যাকামি হচ্ছে, শিল্পী সত্তা দেখাচ্ছে। ন্যাকামি করার জায়গা রাজনীতিটা, দল ক্রাইসিসে
তোমরা তখন পরিচালক পরিচালিকা সেই ভূমিকায় অবতীর্ণ হবে, দলের কর্মী না হয়, মানুষকে মিথ্যেটা সত্যিটা আলাদা করে দেখাবে না। আমরা সেটা করতে সক্ষম হয়েছি। আরজি করার মতো আন্দোলনে মানুষকে ভুল বোঝানোতে আমরা সক্ষম, যারা ভুল বুঝিয়েছে সেটা ভাঙতে আমরা সক্ষম হয়েছি। কুণাল ঘোষ কেন নামটা না নিয়ে আপনার নামটা নিয়ে বললেন? কুণাল ঘোষকে জিজ্ঞেস করবেন কেন বললেন। আমি রাজনীতিটা করেছি, আমি রাজনীতিটা করি, আমি রাজনীতি কর্মী। ওকে কিভাবে প্রেসিডেন্সির সময় আমরা কিভাবে সাপোর্ট করেছি অনেক নেতারা জানে, কুণালদাও হয়তো জানে, তাই জন্য বলেছে। আমি তো বলছি আপনাকে, নাম করে আপনি জেনে নিন না, প্রেসিডেন্সিতে ওদের সময় যারা পড়তো তৃণমূল ছাত্র পরিষদ করতো, জেনে নিন না। যদি বলে আমি না আমরা লোকালি সবাইকে অ্যাকিউমুলেট করে ওই আন্দোলনে ওদের সাথে ছিলাম, যদি বলে আমরা কেস পর্যন্ত খেয়েছি, এদের কিছু নেই। গাড়ি করে আসতো, একটু দাঁড়াতো, ছবি উঠতো, মিডিয়াকে ডাকতো, মিডিয়ার সাথে যেহেতু যোগাযোগ ছিল, ওরা অবজারভার ছিল, ভেতরে সহ সভাপতি নিয়ে আন্দোলন করবে আর বাইরে সহ সভাপতি অবজারভার। মিডিয়াকে বাইরে দিতেও চলে যেত, আমরা দাঁড়িয়ে থাকতাম। রাত্রির 11টা 12টা 1টা 2টো, ছেলেরা রাত্রিরে কি খাবে ওদের ঠিক ঠিকানা নেই, যারা মেসে থাকে। আমরা খাবার এনে দিয়েছি। জিজ্ঞেস করবে তৃণাঙ্কুর ভট্টাচার্যকে, যখন রাজ্য সভাপতি আমাদের এখন তখনও ছিল, তাকে জিজ্ঞেস করবে, সে তার রাত্রিবেলা তার সাথে ফোনে কথা। মেডিকেল কলেজে আমরা এমসি করতে গেছি, বামপন্থী ডাক্তাররা আমাদের ঘিরে ধরেছে রাত্রিবেলা। কে করেছে, কারা ছিল কোর্টে? আমার যোগ্যতা নেই প্রেসিডেন্সিতে পড়ার, আমি অত ভালো স্টুডেন্ট না। রাত্রিবেলা কোর্ট কেস সব কিছু আমরা করেছি। কে করেছে? এই জুতোচোর প্রান্তিক।